বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, বলছেন মির্জা ফখরুল। এদিকে আয়নাঘরে সারাক্ষণ বন্দীদের চিৎকার শোনা যেত, বিবিসিকে মাইকেল চাকমা। জানাবো নেতাকর্মীদের তারেক রহমান, ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এবং সর্বশেষ জানাবো এবার নতুন লড়াইয়ে জামায়াত ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সে আদর্শকে বাস্তবায়ন করা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি যে কাজ করছেন, সে বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1990 সালে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথে সূচনা করেছিলেন। 2024 সালে যে স্বাধীনতা, তার জন্য বিএনপি দীর্ঘ 15 বছর ধরে লড়াই সংগ্রাম করছে। বিএনপির 7 শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আয়নাঘরে সারাক্ষণ বন্দীদের চিৎকার শোনা যেত, বিবিসিকে মাইকেল চাকমা। এখন ঢাকার মুক্ত আলো বাতাসে হেঁটে বেড়াচ্ছেন এক ব্যক্তি, যাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে আয়নাঘর নামক গোপন একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল। প্রায় 5 বছর ধরে তিনি আলোর মুখ দেখেননি। অন্ধকার ঘরের বন্দী দশা থেকে মুক্ত হয়ে এখন আলোর দিকে তাকাতেও তার কষ্ট হচ্ছে। দীর্ঘ এই সময় তিনি অতিবাহিত করেছেন শুধু বৈদ্যুতিক পাখার শো শো শব্দ আর নির্যাতনের চিৎকার শুনে। হঠাৎ একদিন খোলা সড়কে মুক্ত বাতাসে নিজেকে আবিষ্কার করেছেন তিনি। তখন তার সহোদর বোনের মোবাইল নাম্বারও স্মরণ করতে পারছিলেন না তিনি। সরকারের সমালোচনা করা ওই ব্যক্তিকে জোরপূর্বক গুম করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা ক্ষমতা হারানোর পর তাকে আয়নাঘর নামক ওই বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়। এই বর্ণনা পড়ার পর পাঠক অবশ্যই বুঝতে পারছেন আমরা 2019 সালে গুম হওয়া মাইকেল চাকমার কথা বলছি। মাইকেল চাকমাকে গুম করার পর যখন খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, তখন তার পরিবারের লোকজন ধরেই নিয়েছিল তিনি আর বেঁচে নেই। তাই তারা 2 বছর আগে মাইকেলের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। 2019 সালের এপ্রিলে একদম লোক মাইকেল চাকমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর টানা 5 বছর তার কোনো খবর পায়নি তার পরিবার। তারা ভেবে নিয়েছিল মাইকেল চাকমা আর বেঁচে নেই। যাই হোক, অবশেষে হাসিনার পতনের পর তিনি আবার মুক্ত আলো বাতাসে ফিরে এসেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে জনগণের পক্ষে কথা বলে আসছেন মাইকেল চাকমা। সেখানকার অধিকাংশ জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, যারা বাংলাদেশের মোট 17 কোটি জনসংখ্যার মাত্র 2%। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে মাইকেল পার্বত্য চট্টগ্রামে সামরিক উপস্থিতি লাঘবের জন্য কাজ করতেন। অপহরণের একদিন পর তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তৎকালীন সরকারের অনুগত ডিজিএফআই এর কয়েকজন সদস্য তাকে তাদের অধিকৃত একটি গোপন কারাগারে বন্দী করেছিলেন। এ বিষয়ে মাইকেল বলেছেন, তাকে যেখানে রাখা হয় সেটি ছিল জানালাবিহীন একটি ছোট কক্ষ। সেখানে কোনো ধরনের প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের সুযোগ ছিল না। কক্ষটিতে ছিল ঘর ঘর শব্দ করা 2টি বৈদ্যুতিক পাখা। সেখানে প্রবেশের পর মাইকেল চাকমা দিন রাতের হিসাব ভুলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার সেখানে কাউকে দেখার সুযোগ হয়নি, কিন্তু আমি সারাক্ষণ শুধু বন্দীদের আর্তনাদের চিৎকার শুনতে পেতাম। সেই চিৎকার ছিল খুবই ভয়ঙ্কর। সেখানে তার মতো অনেককে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন মাইকেল। তিনি বলেছেন, তারা আমাকে একটি কক্ষে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করতেন। সে সময় তারা আমাকে বিদ্যুৎ স্পৃষ্ট করার হুমকি দিতেন। তারা আমাকে প্রশ্ন করেছিল আমি কেন হাসিনার সমালোচনা করেছি। মাইকেল চাকমার বোন বলেছেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা তার খোঁজে এক থানা থেকে অন্য থানায় ঘুরেছি, পুলিশের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদের বলেছে তাদের কাছে এ বিষয়ে কোনো খবর নেই। নিখোঁজ হওয়ার পর যতই দিন গড়িয়েছে আমরা ততই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভাইয়ের চিন্তায় আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। মাইকেলের বোন আরো বলেন, আমার পুরো পরিবারের মানসিক অবস্থার অবনতি হয়েছিল। আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জন্য ছিল খুবই ভয়ঙ্কর ব্যাপার। পুত্রের শোকে 2020 সালে আমাদের বাবা মারা যান। এর 18 মাস পর আমরা মাইকেলের আশা একদম ছেড়ে দিই এবং বৌদ্ধ ধর্ম মতে আমরা তার আত্মার শান্তি কামনা করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করি। আমরা তখন তার জন্য অনেক কেঁদেছিলাম।
বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 2009 সালের পর থেকে কমপক্ষে 600 মানুষকে জোরপূর্বক গুম করেছে শেখ হাসিনা সরকার। এ বিষয়ে নিয়ে মুখ খোলাও তখন বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কেননা শেখ হাসিনা ভিন্ন মত দমনে বেশ কঠোর ছিলেন এবং তার বিরুদ্ধে সমালোচনাকে তিনি প্রায়ই স্তব্ধ করে দিয়েছিলেন। যদিও বা কেউ কেউ এ বিষয়ে অভিযোগ তুলেছিলেন, কিন্তু তা কখনো স্বীকার করেননি তিনি। গুম হওয়া বেশ কয়েকজনকে অবশ্য বিভিন্ন সময়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে সংখ্যা খুবই কম। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে গুম হওয়ার পর মুক্তি পাওয়া মানুষের সংখ্যা 100 জনের কাছাকাছি ছিল। 2022 সালে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা দ্বারা পরিচালিত গোপন কারাগারের একটি খবর ছড়িয়ে পড়ে। সে খবর দেখে মাইকেল চাকমার বোন পুনরায় আশাবাদী হন যে তার ভাই হয়তো এখনো বেঁচে আছেন। ওই বছরের মে মাসে নেত্র নিউজ নামের একটি গণমাধ্যমে প্রথম ওই বন্দিশালার কথা তুলে ধরা হয়। গণমাধ্যমটির প্রতিবেদনে প্রকাশিত খবরে তারা দাবি করেন, আয়নাঘর নামক ওই বন্দিশালা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কোথায় অবস্থিত। সে সময় ওই প্রতিবেদনে বন্দিশালার ভেতরে যে বর্ণনা দেওয়া হয়েছিল মাইকেল চাকমার বর্ণনার সঙ্গে তার মিল রয়েছে। যেমন তখন বলা হয়েছিল, বন্দিশালার কক্ষগুলোতে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নেই। এবার নতুন লড়াইয়ে জামাত ইসলামী। রাজনৈতিক দল হিসেবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামাত ইসলামী। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করার কথা রয়েছে। জামাত ইসলামীর আইনজীবী প্যানেলে একটি সূত্র যুগান্তরের তথ্য নিষিদ্ধ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 28 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে সরকার। জামায়াত ইসলামীর অন্যতম আইনজীবী হলেন মোহাম্মদ শিশির মনির। তিনি 28 আগস্ট সুপ্রিম কোর্টে সাংবাদিকদের জানিয়েছিলেন, জামায়াত ইসলামীকে নির্বাচন কমিশনে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে পুনরায় আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছে দলটি। তিনি বলেন, জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পেতে আমরা দ্রুততম সময় আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিতের আবেদন করব। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। আপিল শুনানিতে আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ.জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত সুবিধার জন্য 6 সপ্তাহ সময়ের আবেদন দেন সংশ্লিষ্ট আইনজীবী। শুনানি মুলতবির আবেদন দেওয়া হয়। আদালত আবেদনটি রিফিউজ করেন এবং ডিসমিসড ফর ডিফল্ট বলেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করব। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়। আদালতে জামায়াতের বিরুদ্ধে করা আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমির ও আহসানুল করিম। আপিল শুনানির বিষয়ে জানতে চাওয়া হয় ব্যারিস্টার তানিয়া আমিরের কাছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির কোনো আবেদন আমি এখনো পাইনি। পেলে এই বিষয়ে মন্তব্য করব। জামাতের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকন্দ বলেন, আপিল বিভাগ আমাদের আবেদনটি রিফিউজ এবং ডিসমিসড ফর ডিফল্ট করেন। আইনে আছে রায়ের 1 মাসের মধ্যে আপিল পুনঃশুনানির আবেদন করতে হবে। তবে কোনো কারণ যদি 1 মাসের মধ্যে করা না যায় তাহলে কারণ উল্লেখ করে ব্যাখ্যা দিয়ে আবেদন করা যাবে। আমরা সেই ব্যাখ্যা দিয়ে আবেদনটি দাখিল করব। আশা করি